আমরা উইক 2 এর সলিউশন করার ট্রাই করব। পুরো ভিডিও জুড়ে তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং এর পাশাপাশি তোমার বন্ধুদেরকে ইনভাইট করবা। উইক 2 তে ফিজিক্সে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি মোটামুটি খুবই ক্রিটিক্যাল অ্যাসাইনমেন্ট। এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগবে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যান্সার আসবে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন অ্যান্সারও সঠিক হতে পারে, কারণ এখানে কিছু প্রমাণ টাইপের বিষয় তোমাদের কাছে চাওয়া হয়েছে। একেকজন একেকভাবে সলিউশন করবে, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি না করে সঠিক যে কোনো পন্থায় সলিউশনটি তোমরা বেছে নিবা। ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি। দেখো, আমাদের উদ্দীপকে বলা আছে শক্তির রূপান্তরের সময় সব সময় তাপ উৎপন্ন হয় একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে। তো এই পার্টটুকু থেকে আমরা বলতে পারি যে উক্ত গ্যাসের ভর নির্দিষ্ট, অর্থাৎ এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে সেই গ্যাসের জন্য যে মোল সংখ্যা আছে সেই মোল সংখ্যাটাও নির্দিষ্ট, আমরা যাকে এন ধরে নিলাম। এরপরে বলা আছে যা আদর্শ গ্যাস নাও হতে পারে। ওকে, দেন একটি ঘর্ষণহীন পিস্টন বিশিষ্ট তাপ সুপরিবাহী ধাতব পাত্রের মাধ্যমে আবদ্ধ করা হলো। অর্থাৎ এখানে যে আমরা ধাতব পাত্রটি ব্যবহার করেছি তা তাপ সুপরিবাহী, অর্থাৎ তাপের আদান ও প্রদান সম্পন্ন হবে। অতঃপর বলা আছে গ্যাসের আয়তন পিস্টন নড়াচড়ার ফলে পরিবর্তন হয় এবং ধাতব দেওয়ালে থাকায় বাহিরের সাথে তাপ আদান প্রদান করে গ্যাসের তাপমাত্রাও পরিবর্তন করা যায়। এখানে একটি গ্যাসের চক্রাকার পরিবর্তন, এই বিষয়টি ভালো মতো লক্ষ্য করো। এখানে বলা আছে চক্রাকার পরিবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানো হলো এবং 3টি অবস্থানের জন্য সংশ্লিষ্ট তাপমাত্রা চিত্রে উল্লেখ করা হলো। তো যেহেতু চক্রাকার বলা আছে তাহলে অবশ্যই আমাদের এটা চক্র মেনটেন করবে। দেখো, এই পয়েন্টটাকে T3 বলা হয়েছে তাপমাত্রা, তাহলে অবশ্যই এই পয়েন্টটা T1 হবে। এখান থেকে আমাদের এটি হবে T2 এবং এটি হবে T3, তাহলে এরকম একটা চক্র মেনটেন করতেছে। এরপরে আমরা আলোচনার সুবিধার্থে এই আয়তনকে V1 এবং শেষ আয়তনকে V2, এক্ষেত্রে আদি চাপকে P1 এবং শেষ চাপকে P2 দ্বারা ডিনোট করলাম। ওকে, ক নাম্বার প্রশ্ন লক্ষ্য করো, বলা আছে T1 থেকে T2 অংশে কাজ কত। লক্ষ্য করো, এটি হচ্ছে আমাদের T1 থেকে T2। তো এই রেখাটি আমাদের একদম খাড়া একটি রেখা, যা আয়তন অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল তৈরি করে না, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয় না। আর আমরা কৃতকাজ সমান জানি পি ডিভি, যেখানে ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। তো লক্ষ্য করো, এই T1 থেকে T2 অংশে আয়তনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই ডিভি এর ভ্যালু হবে 0, তাহলে টোটাল কাজ হবে 0। এবং আমরা আরো একভাবে এটাকে বলতে পারি, যেখানে আয়তনের পরিবর্তন হয় না সেই তাপগতীয় প্রক্রিয়াকে আমরা সম আয়তন প্রক্রিয়া বলে থাকি। এবং আমরা বই থেকে বারবার এই বিষয়টি পড়েছি যে সম আয়তন প্রক্রিয়ার কৃত কাজ অলওয়েজ 0 হয়ে থাকে। এবার আসো খ নাম্বার প্রশ্নে। খ নাম্বারে বলা আছে তাপমাত্রা T1 থেকে T2 উন্নতির ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। তো আমরা প্রথমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করব, অতঃপর গৃহীত তাপ বের করব। আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইউ ইকুয়াল হয় এন সিভি ডিটি, যেখানে এই সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটি আয়তন স্থির থাকলে নির্দিষ্ট গ্যাসের জন্য নির্দিষ্ট একটা মান প্রদর্শন করে। তাহলে এখান থেকে যদি আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে চাই টোটাল, তাহলে ইউ ইকুয়াল হবে ইন্টিগ্রেশন T1 টু T2 এন সিভি ডিটি। আমরা এই ভ্যালুটিকে T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেট করব। তো দেখো, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুসারে জানি যে ধ্রুবক সমূহকে সামনে নিয়ে আসা যায়,
অর্থাৎ আমরা এখানে এন সিভি সামনে নিয়ে আসলাম এবং শেষে আমাদের চলক ডিটি থাকলো এবং ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লিট করব টি1 থেকে টি2 পর্যন্ত। এরপর সিভি ইন্টু এন, এটা আমাদের আগের মতোই থাকবে এবং এই পার্টটুকে ইন্টিগ্রেট করলে আমরা টি পাচ্ছি এবং নিচে হচ্ছে লোয়ার লিমিট টি1, উপরে আপার লিমিট টি2। দেন এন সিভি, এখানে আমরা লিমিট বসাই দিলে পাচ্ছি টি2 মাইনাস টি1। এটি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন খ নং প্রশ্নের বাকি অংশটুকু হচ্ছে গৃহীত তাপ নির্ণয় করো। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। দেখো আমরা যখন টি1 থেকে টি2তে যাচ্ছি তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেলাম এন সিভি টি2 মাইনাস টি1 প্লাস টি1 থেকে টি2তে যাওয়ার জন্য কৃত কাজ আমরা ক নাম্বারে বের করেছি যা 0, অর্থাৎ আমাদের ডিকিউ এর ভ্যালু আমরা পাচ্ছি এন সিভি টি2 মাইনাস টি1। অতঃপর গ নম্বর প্রশ্নে বলা আছে তাপমাত্রা টি2 থেকে টি3 পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। লক্ষ্য করো এখানে টি2 হচ্ছে আমাদের একদম উপরের পয়েন্ট আর টি3 হচ্ছে একদম নিচের পয়েন্ট। তো এক্ষেত্রে আমাদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এবং সাথে সাথে দেখো আয়তন এবং চাপেরও পরিবর্তন হচ্ছে। তো আমরা এখানে গৃহীত তাপ বের করার আগে আবারও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করে নিব। তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফর্মুলা আমরা জানি, ক্ষুদ্রতম শক্তির পরিবর্তন ডিইউ ইকুয়াল হয় এন সিভি ডিটি, দেন পরিবর্তন ইউ ইকুয়াল এন সিভি ইন্টিগ্রেশন ডিটি, পূর্বের মতো। এবং এখানে লিমিটটা আমাদের হবে টি2 থেকে টি3। দেন এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে পূর্বের মতো আমরা এখানে পাচ্ছি টি, লোয়ার লিমিট টি2, আপার লিমিট টি3, অতঃপর এন সিভি টি3 মাইনাস টি2। এটি হচ্ছে আমাদের এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এরপরে আমাদের বলা হয়েছে গৃহীত তাপের মান বের করো। তো গৃহীত তাপের মান বের করার জন্য আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করব। গৃহীত তাপ ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিইউ এর ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি এন সিভি টি3 মাইনাস টি2 প্লাস এখানে আমাদের কৃত কাজ বের করতে হবে। তো সবসময় মনে রাখবা যে পিভি গ্রাফের জন্য আয়তন অক্ষের সাথে গ্রাফটি যে ক্ষেত্রফল তৈরি করে সেটি আমাদের কৃত কাজ হয়। তো এক্ষেত্রে আমাদের দেখো কৃত কাজ কত হবে। এক্ষেত্রে টি2 থেকে টি3 বিন্দুতে আসতে আমরা যে গ্রাফটি পাচ্ছি সেটি এটি, এবং এটি ভি অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলটি হচ্ছে আমাদের এভাবে চিহ্নিত একটি এরিয়া। তো এই এরিয়ার ক্ষেত্রফল আমাদের বের করতে পারলেই আমরা কৃতকাজের মান পেয়ে যাব। তো দেখো আমাদের সৃষ্ট ক্ষেত্রটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম, যার ক্ষেত্রফল আমরা বের করব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এখানে আমাদের এই দুটি বাহু পরস্পর সমান্তরাল, কালো রেখা দিয়ে আমি চিহ্নিত করে দেখাচ্ছি। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে v2 মাইনাস v1, যাকে আমরা ভি দ্বারা ডিনোট করলাম। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি ভি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। দেখো সমান্তরাল বাহু বড় বাহুটি আমাদের হবে P2 এবং ছোট বাহুটি হবে আমাদের P1। তাহলে এখানে আমরা পাচ্ছি P1 প্লাস P2, এবং এই যে ক্ষেত্রফলটি আমরা পেলাম এই ক্ষেত্রফলটিই হবে আমাদের কৃত কাজের মান।
তাহলে কৃতকাজ আমরা এখানে বসিয়ে দিব হাফ ইন্টু ভি ইন্টু P1 প্লাস P2। দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা পুরো ভিডিওটি ভালো মতো বুঝেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো।